বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস 12-এর ছাত্রছাত্রী রয়েছো, বর্তমানে তৃতীয় সেমিস্টারে অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সকলের জন্যই। তোমাদের থার্ড সেমিস্টারে বাংলা বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা পাঠ্য রয়েছে, সেটি হচ্ছে পাবলো নেরুদা রচিত তার সঙ্গে। এই কবিতাটি প্রসঙ্গেই আজকের সম্পূর্ণ ক্লাস। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি এই কবিতা প্রসঙ্গে তোমাদের মনে যাবতীয় যে প্রশ্ন রয়েছে সমস্ত কিছুর উত্তর তোমরা পেয়ে যাবে। তার সঙ্গে এই নামে তোমাদের যে কবিতাটি পাঠ্য রয়েছে, এই কবিতাটির মূল রচয়িতা পাবলো নেরুদা। এই পাবলো নেরুদার কবিতা তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো। অসুখে একজন নামে একটি কবিতা তোমাদের পাঠ্য ছিল ক্লাস 10-এ। এই পাবলো নেরুদা রচিত এই কবিতাটিকে বাংলার কবি শক্তি চট্টোপাধ্যায় এটিকে বাংলায় অনুবাদ করে। তোমরা সেই কবিতাটি পড়ছো। এখানে কবি প্রসঙ্গে আমরা প্রথম জেনে নেব যে পাবলো নেরুদা কবির একটু পরিচয়। না, কবি পাবলো নেরুদা 20 শতকের একজন বিখ্যাত নোবেল জয়ী চিলিয়ান কবি। অর্থাৎ আমাদের দেশের রবীন্দ্রনাথ ঠাকুর যেমন নোবেল জয়ী একজন কবি, সেরকমই চিলিয়ান কবি পাবলো নেরুদা একজন নোবেল জয়ী বিখ্যাত কবি সেখানকার। তিনি মূলত স্প্যানিশ ভাষায় কবিতা লিখতেন। পাবলো নেরুদা এটা তার ছদ্মনাম, তার প্রকৃত বা আসল নাম নয়। তার আসল নাম নেপতালি রিকার্দো রেস বাসিয়ালতো। তিনি কবি হয়ে কবিতা লেখেন, এটা তার বাবার বা তার পরিবারের পছন্দ ছিল না। অর্থাৎ ছেলে কবি হোক এটা তার পিতামাতা চাইতেন না, এই জন্য তিনি লুকিয়ে কবিতা লিখতেন। এই কারণেই পাবলো নেরুদা এই ছদ্মনাম তিনি গ্রহণ করেছিলেন, যাতে তার পরিবার তাকে চিনতে না পারে। পরবর্তীকালে যদিও তার পরিবার তাকে চিনেছিল কবি হিসাবে। চলে আসি পরের। এই পাবলো নেরুদা প্রত্যক্ষ রাজনীতির সাথে তিনি যুক্ত ছিলেন। তার প্রত্যক্ষ রাজনীতির সাথে যোগাযোগ ছিল প্রবল। এজন্য কবিতা রচনার পাশাপাশি রাজনৈতিক ঘাত প্রতিঘাতে তার সাংসারিক জীবন সর্বদা অস্থিরতার মধ্যে কেটেছে। অর্থাৎ পাবলো নেরুদা কখনো সুস্থিরভাবে বা সময়ের মতো করে শান্তভাবে কবিতা তিনি রচনা করতে পারেননি। তিনি যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, রাজনীতির সাথে যেহেতু তার প্রত্যক্ষ যোগাযোগ ছিল, এই জন্য রাজনৈতিক জয় পরাজয়ের সাথে তার জীবন বারবার অস্থির হয়েছে। এই রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ বিগ্রহ, তার করুণ পরিণাম তার কবিতায় স্বাভাবিকভাবেই বারবার উঠে আসে। অর্থাৎ পাবলো নেরুদার যদি আমরা কবিতা দেখি তাহলে দেখতে পাবো যে রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক হিংসা, যুদ্ধ, এই সকলের পরিণাম আর মানবতার জয় তার কবিতার এটিই মূল বিষয়। যেমন প্রথম বিশ্বযুদ্ধ, চিলির গৃহযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই সমস্ত যুদ্ধের অভিঘাত সাধারণ মানুষের জীবনে কিভাবে জীবনকে বিপন্ন করেছিল তা প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছিলেন পাবলো নেরুদা। তিনি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন যে প্রথম বিশ্বযুদ্ধের অভিঘাত, চিলির গৃহযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলো কিভাবে মানুষের জীবনকে তছনছ করে দিয়েছিল। পাবলো নেরুদা নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন। তার জীবনও এই সমস্ত যুদ্ধের অভিঘাতে বারবার তছনছ হয়েছে। তার নোবেল প্রাপ্তির টাকা থেকে তিনি যে স্বপ্নের বাড়ি তৈরি করেছিলেন, সেই বাড়ি তার ভেঙে দেওয়া হয়, ধূলিসাৎ করে দেওয়া হয় রাজনৈতিক অভিঘাতের কারণে। রাজনীতির কারণে তাকে ঘর ছাড়তে হয়, বারবার ঘর ছাড়তে হয়। দেশ ছেড়ে তিনি এ শহর থেকে সে শহর করে বেড়ান, পালিয়ে বেড়ান। রাজনৈতিক হিংসার কারণে তার স্বপ্নের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। রাজনৈতিক হিংসা ও যুদ্ধের কারণে বেশ কয়েকবার তিনি দেশ ছাড়েন, এদেশ ও দেশ করে বেড়ান। যুদ্ধ ও হিংসা মানুষের জীবনকে কিভাবে তছনছ করে দেয় সেটা তিনি জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন। এই কারণে তার অধিকাংশ কবিতায় আমরা যুদ্ধ বিরোধী একটা মনোভাব খুঁজে পাই, যে যুদ্ধ মানুষকে কিছুই দিতে পারে না, হিংসা মানুষকে কিচ্ছু দিতে পারে না। যুদ্ধ বনাম প্রেমের জয়গান তাই তার প্রত্যেকটি কবিতাতে প্রায় রয়েছে। এটাই স্বাভাবিক তার প্রবণতা যে তিনি তার প্রত্যেক কবিতাতেই প্রায় যুদ্ধ বনাম প্রেম, যুদ্ধ বনাম মানবতার জয়গান, এটা তিনি ঘোষণা করছেন। অর্থাৎ যুদ্ধের পরিবর্তে ভালোবাসা কত বড়, প্রেম কত মহৎ, এই কথাই তিনি বারবার তার কবিতার মধ্যে দিয়ে গেছেন, বা এই মেসেজ বা এই বার্তাই তিনি বারবার দিয়েছেন
যে যুদ্ধ কিছুই দিতে পারে না, যুদ্ধ বড় নয়, মানবতা বড়, প্রেম ভালোবাসা বড়। আমাদের পাঠ্য এই তার সঙ্গে কবিতাটি আমরা যেটি পড়ছি, এই কবিতাটিও কিন্তু কবির এই মানসিকতারই একটি ফসল বা এই ধরনেরই কবিতা। যেমন আমরা ক্লাস 10-এ এই কবির একটি কবিতা পড়েছিলাম, অসখী একজন, কবির এই মানসিকতারই ফসল। আমাদের পাঠ্য, আজকের পাঠ্য এই কবিতাটিও ঠিক একই মানসিকতা থেকে উঠে এসেছে, অর্থাৎ কবি যুদ্ধের বিরুদ্ধে ভালোবাসাকে তিনি জিতিয়ে দিচ্ছেন। এরপর চলে আসি, এই যে কবিতা আমরা পড়ছি তার সঙ্গে এই কবিতাটি রচনার একটা বিরাট ইতিহাস আছে বা প্রেক্ষাপট আছে। কেন এই কবিতা রচনা করা হলো সেই প্রসঙ্গে জানব। না, সালটা 1930 এই সাল। এরপর কবি নেরুদা স্প্যানিশ ভাষার বিখ্যাত কবি হিসাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফেলছেন। 1930 নাগাদ কবি পাবলো নেরুদার খ্যাতি ছড়িয়ে পড়ছে দেশ বিদেশে, স্প্যানিশ ভাষার বিখ্যাত কবি। এই সময় স্পেনে এক স্বৈরাচারী শাসক আসছেন, নাম ফ্রাঙ্কো। এই ফ্রাঙ্কোর আবির্ভাব হচ্ছে, তিনি খুব স্বৈরাচারী শাসক। হিটলার এবং মুসোলিনির মদতে এই ফ্রাঙ্কো তার নেতৃত্বে স্পেনে গৃহযুদ্ধ বাঁধছে 1936। গোটা স্পেন জ্বলে উঠছে গৃহযুদ্ধে। কবি পাবলো নেরুদা কমিউনিস্ট রাজনীতিতে অংশগ্রহণ করছেন। তিনি এই অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠছেন, বিভিন্ন কবিতা লিখছেন। যে এই চিলির যে গৃহযুদ্ধ 1936, এই গৃহযুদ্ধের পরিণাম কত ভয়ঙ্কর। এই গৃহযুদ্ধের ফলে মানুষ কি পেল? কিছুই পেল না। ভাই ভাইয়ের যুদ্ধ, কিছুই নেই। শাসক ফ্রাঙ্কো এবং তার দলবল কবি নেরুদার প্রতি ক্ষিপ্ত হচ্ছে। কবি নেরুদাকে তারা পছন্দ করছে না, তার লেখা মোটেও পছন্দ হচ্ছে না শাসকের। এই সময় কবি নেরুদার স্ত্রী দালিয়া, তিনি ছিলেন সন্তান সম্ভবা। তাই প্রাণ সংশয়ের ভয়ে কবি নেরুদা দেশ ত্যাগ করছেন। স্পেন ত্যাগ করে তিনি অন্য দেশে পালিয়ে যাচ্ছেন, যে আমাকে বাঁচতে হবে, আমাকে এখানে থাকলে মেরে ফেলবে। এই দুঃসময়ে কঠিন পরিস্থিতিতে কবি নেরুদার স্ত্রী দালিয়া সেই একমাত্র তার প্রেরণা ছিল, তার একমাত্র সঙ্গী ছিল। যুদ্ধের অভিঘাতে কবি যখন দেশ ছাড়া, সর্বহারা, তার কিচ্ছু নেই, কঠিন সমাজ পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ভয়ঙ্কর সময়ে কবি এক্সট্রাভাগারিয়া এই কাব্যগ্রন্থের কবিতাগুলো রচনা করছেন। সেই সময়েই এই এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত আমাদের তার সঙ্গে কবিতাটি রচনা। অর্থাৎ বুঝতেই পারছো কোন পরিস্থিতিতে রচনা, না যখন চিলির গৃহযুদ্ধ হচ্ছে, গোটা চিলি বা স্পেন জ্বলছে, এই সময়ে কবি দেশ ছাড়ছেন না রাজনীতি করার কারণে, তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দিচ্ছেন, এই কারণে তাকে দেশ ছাড়তে হচ্ছে প্রাণ নাশের ভয়ে। সেই কঠিন পরিস্থিতিতে তার স্ত্রী, তার ভালোবাসার মানুষ একমাত্র তার সাথে থাকছেন, তাকে সব রকমভাবে সহায়তা করছেন, বেঁচে থাকার প্রেরণা যোগাচ্ছেন। এই সময়েই এই তার সঙ্গে কবিতাটি রচনা হচ্ছে এবং এক্সট্রাভাগারিও এই যে কাব্যগ্রন্থ যেখান থেকে এই কবিতাটা নেওয়া হচ্ছে, এই কাব্যগ্রন্থের প্রায় অধিকাংশ কবিতা এই সময়তেই রচনা হচ্ছে। তার সঙ্গে এই কবিতার প্রত্যেকটা লাইন সম্ভবত কবি নেরুদা তার স্ত্রীকে উদ্দেশ্য করেই লিখছেন। যুদ্ধ বনাম প্রেমের মধ্যে কবি প্রেমকে জয়যুক্ত করছেন, যে যুদ্ধ আর প্রেম এই দুটোর মাঝে কবি প্রেমকেই বেছে নেবেন, তিনি স্পষ্ট ঘোষণা করছেন। চলে আসি এরপর এই কবিতাটা, এই তার সঙ্গে এই কবিতাটার অনুবাদ, তার নানা দিক। না, আমাদের পাঠ্য এই কবিতাটি মূল স্প্যানিশ ভাষায় রচনা হয়, অর্থাৎ আমরা যে বাংলা ভাষায় পড়ছি এই কবিতাটার মূল স্প্যানিশ ভাষায় রচনা হয়। কবিতাটির নাম ছিল কন এলা। পরবর্তীকালে এই কবিতাটি এক্সট্রাভাগারিও বা ভাগারিয়া এই কাব্যগ্রন্থে স্থান পায়। এরপর কবিতাটি ইংরাজি অনুবাদ করা হয়, নাম দেওয়া হয় উইথ হার, তার সঙ্গে, উইথ হার। পরবর্তীকালে কবিতাটিকে বাংলায় অনুবাদ করা হয়, কবি শক্তি চট্টোপাধ্যায় এটিকে বাংলায় অনুবাদ করেন এবং নাম রাখেন তার সঙ্গে। এখানেই আমাদের প্রারম্ভিক যে আলোচনা সেটা শেষ হলো। এরপর কবিতার টেক্সট ভিত্তিক আলোচনায় আমরা চলে যাচ্ছি। কবি বলছেন, না সময়টা খুব সুবিধের না, আমার জন্যে অপেক্ষা করো, দুজনে মিলে খুব সমঝে
একে পার করতে হবে। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। এটা প্রথম স্তবক। এখানে কয়েকটি শব্দের অর্থ বলে দিই। না, সুবিধের না, এই কথার মানে হচ্ছে সমস্যার বা প্রতিকূলের সময়টা খুব একটা অনুকূল নয়, ভালো নয়। তারপরে শব্দ হচ্ছে অপেক্ষা করো। অপেক্ষা করো মানে প্রতীক্ষা করো, সঠিক সময় আসবে। দুজনে মিলে খুব সমঝে মানে বুঝে শুনে একে পার হব। একে মানে কোনো এক ভয়ঙ্কর পরিস্থিতিকেই এখানে ইঙ্গিত করছেন কবি, যে এই ভয়ঙ্কর পরিস্থিতিকে আমরা ঠিক পেরিয়ে যাব। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াবো। কষ্টে সৃষ্টে মানে প্রতিকূল সময়কে আমরা কাটিয়ে উঠব অনেক কষ্ট করে, মেহনত করে। ব্যাপারটা বুঝবো, অর্থাৎ আমরা বিষয়টা, ব্যাপারটা মানে বিষয়টা, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিকে আমরা ঠিক কাটিয়ে উঠবো একদিন। ব্যাপারটা পুরোটা বুঝবো যে কেন এই পরিস্থিতি তৈরি হয়েছিল, কিভাবে এর থেকে উত্তরণ বা মুক্তি সম্ভব, এবং তারপর আমরা আহ্লাদ করব, আনন্দ করব। অর্থাৎ পুরো এই স্তবকটার অর্থ এই দাঁড়াচ্ছে, না কবি তার প্রিয়তমাকে বা তার সঙ্গীকে উদ্দেশ্য করে বলছেন। আমি একটু আগেই বললাম যে কবি এই কবিতাটি রচনা করছেন স্পেনের গৃহযুদ্ধ বা চিলির গৃহযুদ্ধ 1936। চারিদিকে হিংসা, খুনোখুনি চলছে, তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন প্রাণনাশের ভয়ে। কতটা কঠিন সময় কবি পার করছেন, তার স্বপ্নের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, কবি এ দেশ থেকে ও দেশ পালিয়ে বেড়াচ্ছেন, লুকিয়ে বেড়াচ্ছেন। এই রকম কঠিন সময়ে কবি বলছেন তার প্রিয়তমাকে যে সময়টা খুব একটা ভালো নয়, অর্থাৎ মানব সভ্যতার পক্ষে অনুকূল নয়, বেঁচে থাকার পক্ষে অনুকূল নয়। যুদ্ধ আর তার প্রভাবকেই কবি এখানে ইঙ্গিত করছেন যে সময়টা খুব খারাপ। কবি বলছেন আমার জন্য অপেক্ষা করো, অর্থাৎ কথক তার প্রিয়তমাকে বা প্রিয়জনকে বলছেন যে অপেক্ষা করো, সঠিক সময় আসবে। দুজনে মিলে খুব সমঝে মানে বুঝে শুনে আমরা পার করব একে মানে এই যুদ্ধের অভিঘাতের দরুন এই যে কষ্ট আমরা পাচ্ছি, এই পরিস্থিতিকে একে আমরা পার করব। অর্থাৎ কবি এখানে একটা কঠিন পরিস্থিতির কথা তুলে ধরছেন। কবি বলছেন যে এই পরিস্থিতিকে আমরা পার করব। তিনি তার প্রিয়জনকে বলছেন যে মিলিতভাবে খুব বুঝে শুনে যদি কৌশলে আমরা চলি, তাহলে এই পরিস্থিতি থেকে আমরা বেরোতে পারবো। সেই জন্য প্রিয়জনের ঐকান্তিক সহচার্য বা ভরসা তিনি চাইছেন। তিনি বলছেন কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো। তিনি বলছেন আবার আমরা ঘুরে দাঁড়াবো, অর্থাৎ এই যুদ্ধের অভিঘাত আমাদের যে ক্ষতি করে দিয়ে গেল, এই ক্ষতি থেকে আমরা ঠিক উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, অর্থাৎ এই পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি আমরা পাবো, আমাদেরও ভালো দিন আসবে, আমরা বুঝবো, আগামীর জন্য তৈরি হব, আনন্দ করব। এখানে মূলত স্পেনের গৃহযুদ্ধকে ইন্ডিকেট করা হচ্ছে। না, কবি বলছেন তার প্রিয়তমাকে যে স্পেনের গৃহযুদ্ধের দরুন এই যে চারিদিকে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছে, আমাকে যে এই দেশ ছেড়ে পালাতে হলো, এই কঠিন পরিস্থিতি খুব একটা সুবিধার নয়। এই কঠিন পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাবো, অপেক্ষা করো আমার জন্য, অর্থাৎ আমার জন্য তুমি অপেক্ষা করো, ছেড়ে চলে যেও না, এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাবো। দুজনে মিলে, অর্থাৎ কবি এবং কবির প্রিয়তমা বা ভালোবাসার মানুষ, এই দুজনে মিলে একে পার করব। একে মানে এই কঠিন পরিস্থিতিকে, এই যুদ্ধের অভিঘাতের দরুন যে কঠিন পরিস্থিতি কবির জীবনে নেমে এসেছে, কবি বলছেন এই কঠিন পরিস্থিতিকে আমরা ঠিক পেরিয়ে যাব। তুমি তোমার ছোট্ট হাত আমার হাতে রাখো, তুমি আমাকে ভরসা যোগাও, সাহায্য করো, কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আনন্দ করব। চলে আসছি পরের। কবি বলছেন আমরা আবার সেরকম এক জুড়ি। আমরা মানে কবি নিজেকে বোঝাচ্ছেন এবং তার
প্রিয়তমা বা প্রেমিকাকে বোঝাচ্ছেন যে আমরা সেরকম এক জুড়ি বা সঙ্গী, জুড়ি মানে সঙ্গী, যারা স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে, পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। কবি এবার নিজের এবং তার প্রিয়তমার কথা বলছেন যে তারা কতটা কষ্ট সহ্য করেছেন। যুদ্ধের অভিঘাতের দরুন, স্পেনের বা চিলির এই গৃহযুদ্ধের দরুন কবিকে দেশ ত্যাগ করতে হয়েছে, নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে, নিজের বাড়ি সব কিছু ত্যাগ করতে হয়েছে। পরিস্থিতির মুখোমুখি কবিকে হতে হয়েছে এবং তার প্রিয়তমাকেও হতে হয়েছে। এক দেশ থেকে এক দেশ তারা পালিয়ে বেরিয়েছে, বেঁচে বর্তে এসেছে, তারা বেঁচে থেকেছে, তারা পাথরেও ফুল ফুটিয়েছে, এমন তারা পরিস্থিতি তারা দেখেছে। কঠিন পরিস্থিতিতেও তারা হাসি মুখে থেকেছে। বেঁচে বর্তে মানে কষ্টে সৃষ্টে কোনো রকম বেঁচে থাকা, পাথরেও ফুল ফোটানো মানে কঠিন পরিস্থিতিতেও হাসা বা আনন্দে থাকা। অর্থাৎ কবি বলতে চাইছেন যে অতীতেও তিনি এবং তার প্রিয়তমা একসাথে নানা প্রতিকূলতা জয় করে এসেছেন, তারা স্বপ্নের বাসা গড়েছেন। পাথরের ফাটলেও তাদের বাসা বানানো আটকায়নি, অর্থাৎ সবচেয়ে কঠিন পরিস্থিতি নেমে এসেছে, তারা কিন্তু আগেও এইভাবে দেশ ত্যাগ করেছেন, আগেও এইভাবে পালিয়ে পালিয়ে বেরিয়েছেন রাজনৈতিক কারণে, তারা কিন্তু বেঁচে বর্তে থেকেছেন। তারা এরকমই জুটি, তারা এরকমই সঙ্গী। কবি বলছেন যে তুমি আর আমি, প্রিয়তমাকে বলছেন, আমরা এমন সঙ্গী, আমরা এমন জুটি যারা এরকম কঠিন পরিস্থিতি আগেও দেখেছি, আগেও আমরা এরকম কঠিন পরিস্থিতি ফেস করেছি। আমরা এক দেশ থেকে আরেক দেশ পালিয়ে বেরিয়েছি, স্থানে অস্থানে, অর্থাৎ যেখানে আমাদের থাকার কথা নয় সেই জায়গাতেও আমরা কষ্ট করে থেকেছি। স্থানে অস্থানে, অস্থানে মানে যেখানে থাকার কথা নয় এরকম স্থান, মানে সর্বত্র। পাথরেও আমরা ফুল ফুটিয়েছি, আমাদের বাসা বানাতে আটকায়নি বা আমাদের বাসা বানাতে অসুবিধা হয়নি। পাথরেও ফুল ফোটানো মানে কঠিন পরিস্থিতিকে জয় করা। চলে আসছি পরের। কবি আবার বলছেন সময়টা মোটেও সুবিধের নয়, সময়টা খুব ভালো নয়, মানবতার পক্ষে ভালো নয়, বেঁচে থাকার পক্ষে ভালো নয়। রোসো আমার জন্যে দাঁড়াও। কবি বলছেন রোসো মানে থামো, অপেক্ষা করো, আমার জন্য অপেক্ষা করো। অর্থাৎ আবার সেই একই কথা কবি বলছেন যে আমার জন্য অপেক্ষা করো, এই কঠিন পরিস্থিতি দেখে চলে যেও না, সময়টা সুবিধার নয়, সময় ঠিক হবে। কাকে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও, যা পারো। কাকে, কাকে মানে কোমরে, কোমরে ঝুড়ি নাও, শাবল নাও, অর্থাৎ বেঁচে থাকার অস্ত্র শস্ত্র নিয়ে নাও, জুতো পরে নাও, কাপড় চোপড় নিয়ে নাও, যা পারো নিয়ে চলো। অর্থাৎ কবি বলছেন হোক না সময় প্রতিকূল, একতাবোধ ও প্রাণের আবেগে অনেকটা এগিয়ে যাওয়া যাবে। কবি তার প্রিয়জনকে সঙ্গে নিয়ে ঝাঁপাতে চাইছেন এই জীবন সংগ্রামে, নিজের এবং সমাজের ভালোর জন্য, আগামীর চলার পথকে ভালো করতে তিনি তাই নেমে পড়ছেন সংগ্রামে। যে জীবন আছে তাই যুদ্ধ করতেই হবে। কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ এভাবেই যুদ্ধ করে এগোচ্ছে, সেই সংগ্রামকেই কবি এখানে তুলে ধরছেন যে তুমি আমি সেই সংগ্রামের মুখোমুখি হতে চলেছি, যে সংগ্রাম সাধারণ মানুষ করে, শাবল নিয়ে, ঝুড়ি নিয়ে চাষিরা যেভাবে চলে, কষ্ট করে, আমরাও সেই সংগ্রামের মুখোমুখি হতে চলেছি, চলো। এবার কবি বলছেন এখন আমাদের একে অপরকে লাগবে, শুধু কার্নেশন ফুলের জন্য না, মধু তালাশের জন্যও না, আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। দারুণ কথা বলছেন কবি। এখানে একটা কথা আসছে যে কার্নেশন ফুল, কার্নেশন ফুল একটা গোলাপি বর্ণের খুব সুন্দর একটা ফুল, এটা ভূমধ্য সাগরীয় অঞ্চলেই ফুলের চাষ হয়। প্রেম প্রীতির ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাকে উপহার দেয় এই ফুল বিদেশে। কবি এখানে এই ফুলের কথাই বলছেন যে আমাদের একে অপরকে এখন লাগবে, একে অপরের সহযোগিতা লাগবে। কবি তার প্রিয়তমাকে বা প্রেমিকাকে বা ভালোবাসার মানুষকে বলছেন এখন আমাদের একে অপরের সাহায্য লাগবে, শুধু কার্নেশন ফুলের জন্য না, অর্থাৎ একে অপরকে ফুল দিয়ে ভালোবাসার সম্ভাষণ করব তার জন্যে নয়,
শুধু মধু তালাশের জন্য নয়, অর্থাৎ প্রেম ভালোবাসা, তালাশ মানে খোঁজা, প্রেম ভালোবাসার জন্যও নয়। মধু তালাশ মানে ভালোবাসা, তালাশ মানে সন্ধান করা, ভালোবাসার সন্ধানের জন্য শুধু তাও নয়, আমাদের দুজনের হাতগুলো লাগবে, অর্থাৎ সহযোগিতা লাগবে, দুজনের হাতগুলোর সহযোগিতা লাগবে মুঠো করার জন্য, ধুয়ে মুছে আগুন বানাবার জন্য, অর্থাৎ বিপ্লবের ইঙ্গিতবাহী কঠিন পরিস্থিতির সামনে রুখে দাঁড়ানোর জন্য। অর্থাৎ সময়টা হচ্ছে জোটবদ্ধ হওয়ার সময়, কবি বলছেন একত্রে লড়াই করার সময়, তাই পরস্পরের মধ্যে বন্ধনকে দৃঢ় করতে হবে, তবেই আসবে সাফল্য। মধু সংগ্রহের জন্য নয়, কিংবা কার্নেশন ফুলের জন্য নয়, হাতকে কাজে লাগাতে হবে আগুন বানানোর জন্য। বিপ্লবই পারবে এই অনাচার থেকে দেশকে, মানুষকে মুক্তি দিতে। এই কথাগুলি কবি তার প্রিয়তমাকে বলছেন। চলে আসছি পরে। এই যে সুবিধার নয় সময়টা, মাথা যতই উঁচু করুক, আমরা আমাদের 4 হাত 4 চোখে একে যুঝবই। 4 হাত 4 চোখ বলা হয়েছে, দুজন মানুষের 2টি হাত, দুজন মানুষের এখানে 2টি চোখ, অর্থাৎ 4 হাত 4 চোখ। কবি বলছেন যে সময়টা যতই সুবিধের না হোক, সময়, এই খারাপ সময় যতই মাথা তুলে দাঁড়াক, খারাপ পরিস্থিতির চারিদিক থেকে বিপন্ন করে দেখ, তবুও আমরা 4 হাত 4 চোখ মিলে, অর্থাৎ দুজন মানুষ মিলে এই পরিস্থিতিকে যুঝবো মানে এই পরিস্থিতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেব, এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাবই। অর্থাৎ সরল কথায় বলছেন কবি যে সময়টা খুব মসৃণ বা সুবিধের নয়, তাই কোনো কিছু সহজভাবে ধরা যাবে না। যুদ্ধের সময় চারিদিকে হাহাকার চলছে, মৃত্যু মিছিল, তাই কোনো কিছুকেই সুবিধারভাবে পাওয়া যাবে না। অনেক বাধা মাথা তুলে দাঁড়াবে এই সময়। তবু কবির দৃঢ় বিশ্বাস, বা কবি বিশ্বাস করেন যতই প্রতিকূলতা সামনে আসুক না কেন, না, মনের জোরে, একে অপরের সহযোগিতায় জয় নিশ্চিত। 4 হাত 4 চোখ, অর্থাৎ কবিতার সর্বশক্তি দিয়ে লড়াই করবেন। কবিতার শেষের চরণে তাই কবি একদিন জয় ঘোষণা করব, এই ধ্বনি তিনি দিয়েছেন, যে এই পরিস্থিতিকে আমরা যুঝবই বা যুদ্ধ করব এবং মুক্তি পাবই, জয় পাবই। এখানেই আমাদের এই কবিতার আলোচনা শেষ হলো। তার সঙ্গে এই কবিতার আলোচনা, এখানে কবির যুদ্ধ বিরোধী মনোভাব ফুটে উঠছে। কবি যুদ্ধের পরিবর্তে মানবতা বড়, একে অপরের সাহায্য এবং সাহায্যের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ হওয়া, এটা প্রয়োজন যুদ্ধ বিরোধী মনোভাব তৈরি করার জন্য বা যুদ্ধকে রোখার জন্য। সেই মানসিকতাই এখানে কবি তুলে ধরছেন। যাদের আলোচনা ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।